সকলকে স্বাগত জানাই। দেখো, তোমরা যদি টেট পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা আজকে আমি যে চার্টগুলো তোমাদের জন্য নিয়ে এসেছি বর্ণ আর ধ্বনি অধ্যায় থেকে, তোমরা এখান থেকে 100% 3 থেকে 4টি কোশ্চেন কমন পাবে। তো পুরো যে পার্টগুলো নিয়ে এসেছি তোমাদের, যে বর্ণ আর ধ্বনির যে পার্টগুলো এখানে দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু তোমরা 100% কোশ্চেন কমন পাবে। এবং আমি তোমাদের একটু বুঝিয়ে দেবো, তাহলে কিন্তু তোমাদের দেখবে আর কিছু মাথায় রাখতে হবে না। এখান থেকে একদম রিল্যাক্সে তোমাদের যে সামনে পরীক্ষাটা হতে চলেছে সেখানে কিন্তু তোমরা একদম নিশ্চিত কমন পাবে। এখান থেকে এই চারটা দেখতে পাচ্ছ, আমি জাস্ট তোমাদের এখানে একটু ক্লিয়ার করে বুঝিয়ে দেবো, তাহলে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না আশা করি। আচ্ছা, তো তোমরা যারা টেট প্রার্থী, তোমার শুধু এটুকুই বলবো, আজকের এই ক্লাসটা তোমরা যদি অন করে থাকো তাহলে অবশ্যই স্কিপ করে যেও না। যদি টেট পরীক্ষায় বাংলার যে পার্ট থেকে 3 থেকে 4 নম্বর তুলতে চাও, একদম শুধুমাত্র এই চারটুকু আমি বুঝিয়ে দিলেই তোমাদের কিন্তু বাংলা থেকে 3 থেকে 4 নম্বর একদম নিশ্চিত পাবে। তো সেটাই আমি তোমাদের সঙ্গে আজ তুলে ধরবো। তো দেখো বিষয়টি, তো প্রথমে আমরা আসবো, দেখো আমি একটা চার্ট করেছি, চার্টটা তোমাদেরকে দেখাই, দেখে নাও, একটু মন দিয়ে দেখো। দেখো এখানে আমি একটু বুঝিয়ে দেবো ট্রিক্সগুলো, তাহলে তোমাদের সমস্যাগুলো দূর হয়ে যাবে। দেখো প্রথমে আমরা যেগুলো মুখস্থ করার সেগুলো একটু জেনে নিই, তারপরে পার্ট বাই পার্ট পুরো চার্টটা তোমরা এমনভাবে মেমোরাইজ করে নেবে, তোমাদের পরীক্ষা হলে এখান থেকে 3-4 নম্বর অবশ্যই এখান থেকে থাকে। তো প্রথমে আমরা আসি, দেখো এখানে আসি স্পর্শবর্ণ। আমাদের স্পর্শবর্ণ কয়টি? ক থেকে ম পর্যন্ত, আমি সব কিছু আসবো, চারটে পরে আসছি। তারপর দেখো উষ্মবর্ণ। উষ্মবর্ণ কোনগুলো? তালবস্য, পেটকার মধ্যস্য, দন্তেস্য, হ। তারপর দেখো অন্তস্থ বর্ণ, উন্তুজ, র, ল, ব। তারপরে অযোগবাহ, তোমরা কিন্তু অবশ্যই খাতায় নোট করে নাও, তোমরা অবশ্যই খাতায় নোট করে নাও, কারণ তোমরা এখান থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই কমন পাবে। আমি তোমাদের বলে দিচ্ছি, পরীক্ষার পরে মিলিয়ে নেবে। তারপর দেখো অযোগবাহ বর্ণ। কোনটি অযোগবাহ বর্ণ? অনেশ্বর, বিসর্গ। তারপর দেখো রাসস্বর কোনগুলো? অ, হস্যই, হস্যু, রি। এবং এর সংজ্ঞাগুলো আমি তোমাদের সঙ্গে সুন্দরভাবে ট্রিক্সের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তারপর দেখো দীর্ঘস্বর কোনগুলো? দীর্ঘ স্বরধ্বনি আ, দীর্ঘই, দীর্ঘু, এ, ওই, ও, ঔ। গেল, এটুকু কমপ্লিট হলো। এবার এগুলো সব মুখস্থ করার, যেগুলো মুখস্থ করা সেগুলো মুখস্থ করবে এবং তার কি ট্রিক্স সেটাও আমি তোমাদের বোঝানোর চেষ্টা করবো। তারপর দেখো এবারে যৌগিক স্বরধ্বনি কয়টি? যৌগিক স্বরধ্বনি দুটি, একটা হলো ওই আর একটা হলো ঔ। তারপরে দেখো মৌলিক স্বরধ্বনি, তাহলে মৌলিক স্বরধ্বনি আ, এ, অজপলা, আকার। তারপরে হস্যই, হস্যু, এ, ও। চলে গেল। এবার দেখো নীলিন বর্ণ কোনটি? নীলিন বর্ণ অ। তারপর দেখো কম্পিত ব্যঞ্জনধ্বনি কোনটি? কম্পিত ব্যঞ্জনধ্বনি র, র। আমি সব সব বলবো, সংখ্যায় আসবো, আগে একটু জেনে নিই। তারপর দেখো তাড়িত ব্যঞ্জনধ্বনি কোনটা? ডয়বিন্দু র, ঢয়সিন্দু র। তো আমি তোমাদের সঙ্গে যেগুলো তুলছি, আমি শুধু যদি আমাকে বিশ্বাস সমাজ চ্যানেলে যে সকল শিক্ষার্থী বন্ধুরা আছো, তোমরা এই ক্লাসটা কমপ্লিট করলে 3 থেকে 4 নম্বর কোশ্চেন তোমরা কমন পাবেই। তো চলো, তারপর দেখো আছে শীষ বর্ণ কোনটি? শীষ ধ্বনি। দেখো আমরা তালবস্য আর দন্তেস্য উচ্চারণ করছি, তালবস্য দন্তেস্য শীষ, একটা শীষের মতো উচ্চারণ হচ্ছে, এই জন্য এটাকে শীষ ধ্বনি বলা হয়, তালবস্য আর দন্তেস্যকে। আচ্ছা, এবারে দেখো যেগুলো মুখস্থ সেগুলো একটু জেনে নিই। দেখো নাসিক্য ব্যঞ্জন। তাহলে নাসিক্য ব্যঞ্জনধ্বনি কোনগুলো? যেগুলো নাকে নাকে উচ্চারণ হয়, নাসিক্য, উঙ্গ, ইয়, মূর্ধন্য, দন্তেন্য, ম। তাহলে নাসিক্য ধ্বনি কয়টি? ব্যঞ্জনধ্বনি 5টি। এবার আসুক পার্শ্বিক ধ্বনি। পার্শ্বিক ধ্বনি কোনটা? লকে পার্শ্বিক ধ্বনি। পরীক্ষায় কিন্তু থাকে যে পার্শ্বিক ধ্বনি কোনটি, অপশন দিয়ে দিল, তার মধ্যে সঠিক উত্তর ল। তারপর দেখো স্বনিব্য ধ্বনি। স্বনিব্য ধ্বনি কোনগুলো? স্বনিব্য ধ্বনি দেখো ও আর এ, ও আর এ। এবার আসো ঘৃষ্ট ধ্বনি। ঘৃষ্ট ধ্বনি কোনগুলো? চ, ছ, বর্গ, ঝ। এবার এর মধ্যে অঘোষ আছে, ঘোষ আছে, সব শেখাবো। তার চলে গেল ঘৃষ্ট। এবার আসলো অর্ধমাত্রা। দেখো অর্ধমাত্রা কতগুলো আছে? শব্দ মোট আছে 8টি আছে অর্ধমাত্রার, আর মাত্রাহীন আছে 10টি। তো এইগুলো তোমার চলে গেল কি, যে আমাদের টোটাল মোটামুটি এখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন আসে, সেগুলো তোমাদের একটু জানিয়ে দিলাম। এবার আমরা একটু এখানে চার্টে আসি। এই চার্ট থেকে আর এই চার্ট থেকে প্রশ্ন 100% থাকবেই, এবং এখান থেকেও একটা প্রশ্ন থাকবে। তো আমি প্রথমে তোমাদের আসি, এখানে দেখো অল্প প্রাণ মহাপ্রাণ করে সাজিয়েছি আমি। তো তোমরা পরীক্ষার হলে একটা কাজ করবে, দেখো এই চার্টটা করতে লিখেছি মনে হচ্ছে অনেক, কিন্তু চার্টটা করতে সর্বোচ্চ 1 মিনিট লাগবে তোমাকে, আর এই চার্টটা করতে সর্বোচ্চ তোমার 1 মিনিট লাগবে। যদি তুমি বুঝে যাও চার্টটা, তাহলে 1 মিনিট 2 মিনিট। পরীক্ষার হলে যখন ঢোকো তখনই কিন্তু তুমি যদি পেন নিয়ে, তাহলে কিন্তু আগে তুমি করতে পারো, সেটা পরে। আচ্ছা, তাহলে এবার দেখো প্রথমে আসি যে আমরা কী করে অল্প প্রাণ মহাপ্রাণ মনে রাখবো, সঙ্গে আমরা পরে আসছি, আগে আমরা একটু ট্রিক্সটা বুঝে নিই। দেখো প্রথমে আমাদের ক বর্গ বা কি বলি, ক বর্গ বা কণ্ঠ বর্ণ, ক বর্গ বা কণ্ঠ বর্ণ। আচ্ছা, ক বর্গ বা কণ্ঠ বর্ণ মধ্যে কী কী পড়ছে? ক, খ, গ, ঘ, ঙ। তাহলে 5টা পর্যন্ত ক, খ, গ, ঙ এগুলো পড়ছে ক বর্গ বা কণ্ঠবর্ণের মধ্যে। তাহলে মনে রাখবে, দেখো যদি তুমি প্রথমটা যদি মনে থাকে তাহলে পরেরগুলো এমনি হয়ে যাচ্ছে। কেন? কারণ আমরা জানি ক বর্গ বা কণ্ঠবর্গ হলো, তোমাদের পরীক্ষা কিন্তু ক বর্গ দেবে না, দেবে কণ্ঠবর্গ। কণ্ঠবর্গ কোনগুলো? কণ্ঠবর্ণ ক, খ, গ, ঘ, ঙ। আচ্ছা, এবার এলো দেখো তালেব্য বর্ণ বা চ বর্গ। তাহলে চ বর্গ বলা হয়, আর তালেব্য বর্ণ একই কথা, চ বর্গ তালেব্য বর্ণ একই কথা। তাহলে চ, ছ, বর্গের জ, ঝ, ইয়, এগুলো মনে রাখার ট্রিক্স আমি তোমাদের বলে দেবো। তারপর দেখো ট বর্গ বা মূর্ধন্য বর্ণ। তাহলে মূর্ধন্য বর্ণ কোনগুলো? ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। তারপর দেখো ত বর্গ বা দন্ত বর্ণ কোনগুলো? ত, থ, দ, ধ, দন্তন্য। তারপর দেখো প বর্গ বা ওষ্ঠ বর্ণ কোনগুলো? প, ফ, ব, ভ, ম। আচ্ছা, এইগুলো গেল। এইবার তোমরা বলবে যে দাদা এগুলো কী করে মনে রাখবো, কী করে? দেখো তোমার যদি প্রথমটা মনে থাকে, যে প্রথমটা হলো ক বর্গ বা কণ্ঠ বর্ণ, এটা মনে থাকলে পরেরগুলো অটোমেটিক হয়ে যাবে। কারণ ক, খ, গ, ঘ, ঙ, তাহলে
5টা হয়ে গেল। তারপরেরটা হবে, শুধু মনে রাখবে যে কণ্ঠবর্ণের পরে তালব্য বর্ণ, তালব্য বর্ণের পরে মূর্ধন্য বর্ণ, মূর্ধন্যের পরে দন্ত, দন্তর পরে ওষ্ঠ, ওষ্ঠ মতো মনে রাখবে। এটুকু মনে রাখলে কিন্তু পরপর চলে আসবে। এবারে পরীক্ষা দেখাও তোমাদের বলে দিল যে খ বর্গ, এই যে খ, এই যে বর্ণ বা বর্গ, এই খ বর্ণটা কোন প্রাণ, অল্প প্রাণ, মহাপ্রাণ, কি করে বুঝবে? তার ঘোষ না অঘোষ? আচ্ছা সেটা আসি। তাহলে প্রথমটা অল্প, তারপরটা মহান, আবার প্রথমটা অল্প, তারপরটা মহান, আবার অল্প। তাহলে অল্প মহা, অল্প মহা। তাহলে প্রথমে অল্প দিয়ে শুরু, তারপরে মহা, তারপর অল্প দিয়ে শুরু, তারপরে মহা। তাহলে অল্প দিয়ে শুরু। এবার দেখো আমি এখানে নিচের দিকে এখানে একটু ফলো করে দেখো, এখানে লিখেছি তোমার যে প্রথম আর দ্বিতীয়, এটা প্রথম ঘর, এটা প্রথম ঘর, এটা দ্বিতীয় ঘর। প্রথম আর দ্বিতীয় অঘোষ বর্ণ হয়, প্রথম আর দ্বিতীয় অঘোষ বর্ণ হয়। এই প্রথম আর দ্বিতীয় এটা কি অঘোষ বর্ণ, আর তৃতীয় চতুর্থ পঞ্চম এটা হলো ঘোষ বর্ণ। এটুকু মনে রাখবে, এটুকু মুখস্থ রাখবে যে প্রথম আর দ্বিতীয় অঘোষ বর্ণ, আর তৃতীয় চতুর্থ পঞ্চম এটি হলো ঘোষ বর্ণ। গেল। এবার তোমাদের পরীক্ষায় কেমন দেবে দেখো, দিয়ে দিল যে ঘ বর্ণটি ঘোষ বর্ণ না অঘোষ বর্ণ। তখন তুমি অবশ্যই বলতে পারবে, কারণ আমরা জানি যে ঘ কোন বর্ণের মধ্যে পড়ছে। দেখো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, আমরা জানি তৃতীয়, চতুর্থ, পঞ্চম হলো ঘোষ বর্ণের মধ্যে পড়ছে। তাহলে আমি বলতে পারি তৃতীয়টা হচ্ছে কি, সরি ঘটা হচ্ছে কি বর্ণ, ঘোষ বর্ণের মধ্যে পড়ছে। যদি বলে এটা অল্প প্রাণ না মহাপ্রাণ, কারণ আমরা এটা জানি, তাহলে কোন মধ্যে পড়ছে, মহাপ্রাণের মধ্যে পড়ছে। তারপরে এই ঘটা কোন বর্ণের মধ্যে পড়ছে, কোন বর্ণ, দেখো কণ্ঠবর্ণ, ঘটা কণ্ঠবর্ণের মধ্যে। তাহলে তোমাকে কিভাবে মনে রাখতে হবে যে তুমি এই চারটা প্রথমে প্রথম লাইনটা যদি মনে থাকে তোমার, এই প্রথমটা শুধুমাত্র যে অল্পর পরে মহা হয়, অল্পর পরে মহা হয়, পরপর আবার অল্প মহা, অল্প মহা এভাবে করে যাবে। আর যদি প্রথমটা মনে থাকে আর এই চারগুলো মনে থাকে যে কণ্ঠবর্গ, মানে কণ্ঠবর্গ বলতে কণ্ঠবর্ণ, তারপর তালব্য বর্ণ, তারপরে তোমার মূর্ধন্য বর্ণ, তারপর দন্তবর্ণ, তারপর ওষ্ঠবর্ণ, তারপর হচ্ছিল ওষ্ঠবর্ণ শেষ। তো এগুলো যদি তোমার মনে থাকে তাহলে কিন্তু তুমি সহজেই এই চারটা 1 মিনিটের মধ্যে করে ফেলতে পারো। আর তোমাকে মনে রাখতে হবে যে প্রথম আর দ্বিতীয়, প্রথম ঘর আর দ্বিতীয় ঘর সেটা হলো অঘোষ বর্ণ, মানে যেগুলো আছে যে ক, খ, চ, ছ, ট, ঠ, ত, থ, প, ফ, এগুলো সবগুলো কি অঘোষ বর্ণ, সবগুলোই অঘোষ বর্ণ। আর কি খটা মহাপ্রাণ, খটা কি মহাপ্রাণ, মহাপ্রাণ কিন্তু কি অঘোষ বর্ণ, মহাপ্রাণ কিন্তু অঘোষ বর্ণ। থটা মহাপ্রাণ কিন্তু অঘোষ বর্ণ। যদি বলি ক অল্প প্রাণ কিন্তু অঘোষ বর্ণ। তাহলে মনে রাখবে প্রথম আর দ্বিতীয় অঘোষ বর্ণ, আর তোমার বাকি যে তৃতীয় চতুর্থ পঞ্চম ঘরে যেগুলো আছে সবগুলোই ঘোষ বর্ণ। তাহলে মনে রাখবে প্রথম দ্বিতীয় অঘোষ বর্ণ, আর তৃতীয় চতুর্থ পঞ্চম সব ঘোষ বর্ণ। ক্লিয়ার এটুকু? আচ্ছা এবার দেখো সেম একই ক্ষেত্রে আমরা এক্ষেত্রে যদি বলতে পারি যে পরীক্ষা আসবে যে এই ঘ বর্ণটা এটা কোন প্রাণ, মহাপ্রাণ। কি করে জানো? কারণ তোমাকে এই প্রথম চারটা জানতে হবে। এই প্রথম যে এটা, এই যে ক বর্গ বা কণ্ঠবর্ণটা ক, খ, গ, ঘ, ইঞ, তারপর তুমি তো সরাতেই পারছো, কারণ ইঞর পরে চ হয়, ছ হয়, বর্গের জ, ঝ, ইয়, টট পর্ব শুধু দেখা হয়েছে। অর্থাৎ তোমাকে এই যে এই পাশে যে সারিটা আছে যে কণ্ঠবর্ণ, তালব্য বর্ণ, মূর্ধন্য বর্ণ, দন্তবর্ণ, ওষ্ঠবর্ণ, এগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। ক্লিয়ার? আচ্ছা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার এই যে তোমাদের অল্প প্রাণ, মহাপ্রাণ, অল্প প্রাণ, মহাপ্রাণ, ঘোষ, অঘোষ। এখান থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই একটা থাকবে, তোমরা দেখতে পারবে এখান থেকে প্রশ্ন অবশ্যই একটা থাকবে। এবার এটা যখন কমপ্লিট হয়ে গেল, এবার দেখো আমরা এখানে আসি। এখান থেকে একটা প্রশ্ন থাকবে। এখানে দেখতে পাচ্ছ সংবৃত্ত উচ্চ স্বরধ্বনি, সংবৃত্ত উচ্চ স্বরধ্বনি, অর্ধ সংবৃত্ত উচ্চ মধ্য স্বরধ্বনি, মানে এটাকে সংবৃত্ত স্বরধ্বনি বলা হয়, আবার উচ্চ সংবৃত্ত স্বরধ্বনি বলা হয়। আবার দেখো এটাকে অর্ধ সংবৃত্ত স্বরধ্বনি বলা হয়, আবার এটাকে মধ্য, মানে দুটো একই কথা। যদি অর্ধ সংবৃত্ত বলে বা উচ্চ মধ্য স্বরধ্বনি বলে তাও একই কথাই হবে। আবার দেখো অর্ধ বিবৃত অথবা নিম্ন মধ্য স্বরধ্বনি, তারপর দেখো বিবৃত মধ্য স্বরধ্বনি, নিম্ন স্বরধ্বনি আর কেন্দ্রীয় স্বরধ্বনি, তিনটেই কিন্তু এক। এই বিবৃত মধ্য স্বরধ্বনি, নিম্ন স্বরধ্বনি আর কেন্দ্রীয় স্বরধ্বনি তিনটেই কিন্তু এক। এবার এটা যে দাদা এটা আমরা কী করে মনে রাখবো, দেখো তোমরা এটুকু তো মনে রাখো, হস্যই হস্যু, এ ও এ অ মনে রাখবে। হস্যের পরে হস্যু হয়। তোমরা একটা এরকম করে একটা দাগ দেবে, এরকম করে একটা খোপ করবে, এভাবে করে আমি যেরকম করেছি, খোপ করে নিয়ে শুধু লিখে নেবে কি এটা হস্যই, তারপরে হস্যু, তারপরে এ, তারপরে ও, তারপরে এ, তারপরে অ, আর নিচে আ। এটা যখন লেখা হয়ে গেল তখন তুমি দেখবে নিচে নিজে এটা দুবার যদি খাতায় প্র্যাকটিস করো অটোমেটিক মুখস্থ হয়ে যাবে যে এই উপরের লাইনটা লিখবো সংবৃত্ত উচ্চ স্বরধ্বনি। দেখো মিল আছে, সংবৃত্ত অথবা উচ্চ স্বরধ্বনি, তারপরটা সংবৃত্তই কিন্তু এটা অর্ধ সংবৃত্ত উচ্চ মধ্য, এটা অর্ধ তাহলে এটা মধ্য, একই কথা, দুটো একই কথা। এটা অর্ধ সংবৃত্ত, এটা উচ্চ মধ্য স্বরধ্বনি, একই কথা বলা হয়। তারপর দেখো অর্ধ বিবৃত, এটা নিম্ন মধ্য স্বরধ্বনি, দুটো একই। আচ্ছা এবার যদি তোমাকে বলে যে তোমার এই যে পাশে যেগুলো দেওয়া আছে দেখো, যদি বলে সংবৃত্ত উচ্চ স্বরধ্বনি কোনগুলো, সংবৃত্ত উচ্চ স্বরধ্বনি হস্যই আর হস্যু। পরীক্ষা আসতে পারে যে হস্যু কোন কোন স্বরধ্বনি, উচ্চ স্বরধ্বনি, উচ্চ মধ্য স্বরধ্বনি না নিম্ন মধ্য স্বরধ্বনি। তুমি বলতে পারবে যে হস্যুটা হলো উচ্চ স্বরধ্বনি গেল, বা এরকম উচ্চ স্বরধ্বনি না দিয়ে সংবৃত্ত দিতে পারে, একই কথা। তাহলে মনে রাখবে যে উচ্চ সংবৃত্ত স্বরধ্বনি, সংবৃত্ত উচ্চ স্বরধ্বনি হলো হস্যই আর হস্যু, আর অর্ধ সংবৃত্ত বা উচ্চ মধ্য স্বরধ্বনি হলো এ আর ও। তারপর দেখো অর্ধবিবৃত বা নিম্ন মধ্য স্বরধ্বনি এ আর অ। এবার চলে আসুক যে তোমাদের বিবৃত মধ্য স্বরধ্বনি, নিম্ন স্বরধ্বনি আর হলো কেন্দ্রীয় স্বরধ্বনি, সবগুলোকে কিন্তু আ, সবগুলো তোমার এই যে তিনটেই কিন্তু কি আ। অর্থাৎ বিবৃত মধ্য স্বরধ্বনি, নিম্ন স্বরধ্বনি
আর কেন্দ্রীয় স্বরধ্বনি সবগুলো কিন্তু আ হবে। এবার এই যে হস্যই এ আর এ, এইগুলোকে এই তিনটেকে আবার বলা হয় সম্মুখ স্বরধ্বনি অথবা প্রসারিত স্বরধ্বনি। তাহলে তোমার যখন এইটা তুমি চারটা শুধুমাত্র একবার করে সাজিয়ে নাও তাহলে কিন্তু তোমার মুখস্থ হয়ে যাবে। তারপরে এই সাইডে আসি। আমরা প্রথম কাজ কি বলেছিলাম যে এরকম হস্যই হস্য এ ও এ অ লিখে নেবো, লিখে নেওয়ার পর তারপরে এগুলো একবার কয়েকবার একটু মুখস্থ করলে মানে কয়েকবার একটু দেখলে মুখস্থ হয়ে যাবে। তাহলে এই পাশেরগুলোকে কি বলা হয়, এই যে হস্যু অ আর ও আর অ, এগুলো বলা হয় পশ্চাৎ স্বরধ্বনি, কুঞ্চিত বা বর্তুল স্বরধ্বনি। তাহলে এই পাশেরগুলোকে বলা হয় পশ্চাৎ বা কুঞ্চিত বা বর্তুল স্বরধ্বনি, যে কোনো একটা বলা হতে পারে, পশ্চাৎ স্বরধ্বনি বলা হতে পারে, কুঞ্চিত স্বরধ্বনি বা বর্তুল স্বরধ্বনি একই কথা। আবার এই সাইডেরগুলোকে বলা হয় সম্মুখ বা স্বরধ্বনি আর প্রসারিত বা স্বরধ্বনি। তো দেখো এইগুলো যদি তুমি পড়ে মুখস্থ করতে যাও গুলিয়ে যাবে, কিন্তু তুমি যদি চার্টের সাহায্যে, এইভাবে আমি যে চার্টটা করেছি এই চার্টের সাহায্যে যদি তোমরা এরকম সোজা করে একটা চার্ট করবে, চার্ট করে লিখে নেবে হস্যই হস্যু এ ও এ অ, যদি এইটুকু মনে থাকে আর নিচে আ, এইটুকু যদি তোমার মনে থাকে তাহলে দেখবে অটোমেটিক হয়ে যাচ্ছে। কারণ সবার উপরে উচ্চ, তারপরে মধ্য, তারপরে নিম্ন, সবার উপরে উচ্চ, তারপরে মধ্য, তারপরে নিম্ন, গেল হয়ে গেল। তার মানে কি উচ্চ স্বরধ্বনি, মধ্য স্বরধ্বনি, নিম্ন, তাহলে উচ্চ মধ্য নিম্ন সাজানোই আছে পরপর। দেখো একটু বুঝে নিলে উচ্চ, সবার উপরে উচ্চ, তারপরে মধ্য, তারপরে নিম্ন, আচ্ছা হয়ে গেল। তারপরে কি আছে নিচেরটা বিবৃত, বিবৃত স্বরধ্বনি, নিম্ন স্বরধ্বনি, কেন্দ্রীয় স্বরধ্বনি, তিনটে একই, এই তিনটে একই, এই তিনটের অর্থ তিনটেকে বলে আ, গেল। এইবার এই যে তুমি বা সাইডে যেটা লিখছো যে হস্যই এ আর এ, এগুলোকে বলা হয় সম্মুখ বা স্বরধ্বনি আর প্রসারিত বা স্বরধ্বনি, আচ্ছা প্রসারিত স্বরধ্বনি। আর ডান দিকে যেগুলো লিখেছো হস্যু ও আর অ, এগুলো কি, এগুলো তোমার পশ্চাৎ স্বরধ্বনি, কুঞ্চিত বা বর্তুল স্বরধ্বনি আর স্বরধ্বনি, কুঞ্চিত বা বর্তুল স্বরধ্বনি। তাহলে তোমাকে যদি এই চারটা যদি শুধুমাত্র মুখস্থ থাকে যে হস্যের পরে হস্যু হয়, এর পরে অ হয়, আর এর পরে অ হয়, আর এখানে আ হয়, এই চারটা শুধুমাত্র, মানে এই দাগটার কথা বলছি। আর এই অক্ষরগুলো যদি মনে থাকে যে হস্যের পরে হস্যু হবে, আর এর পরে ও হবে, এর পরে অ হবে, আর নিচে আ হবে, যদি এটুকু মনে থাকে তাহলে কিন্তু অটোমেটিক তোমার এই চারটা মনের মধ্যে তৈরি হয়ে যাবে। কিরকম, সবার উপরে উচ্চ, তারপরে মধ্য, তারপরে নিম্ন স্বরধ্বনি, সবগুলোই স্বরধ্বনি। দেখো উচ্চ মধ্য নিম্ন হয়ে গেল, সংবৃত্ত, অর্ধ সংবৃত্ত, অর্ধ বিবৃত, আর নিচে একটা বিবৃত। তাহলে এই যে তিনটে বিবৃত বা মধ্য, নিম্ন বা অর্ধ, কেন্দ্রীয় বা স্বর, এই সবগুলো কিন্তু আ। তো দেখো এইগুলো তোমার চারটা যদি আমি যেভাবে বোঝালাম, এই চারটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে কিন্তু তোমরা সহজেই, খুব সহজেই এটা তোমরা এখান থেকে 3 থেকে 4 নম্বর পরীক্ষায় আসবেই, 3 থেকে 4 নম্বর পরীক্ষা আসবেই। পার্শ্বিক ধ্বনি, স্বনিব্য ধ্বনি, হ্যাঁ এগুলো কিন্তু পরীক্ষা আসে, এই যে নাসিক্য ধ্বনি, হ্যাঁ এরকম একটা অপশনে দিয়ে বললো এটা কি ধ্বনি, তারপরে তোমাদের যে ঘৃষ্ট ধ্বনি, হ্যাঁ এগুলো কিন্তু পরীক্ষা অবশ্যই আসে। কম্পিত ব্যঞ্জন ধ্বনি র, তাড়িত ধ্বনি ড বিন্দু র, ঢয় সিন্ধু র, হ্যাঁ নীলিন বর্ণ অ, এগুলো কিন্তু আসে। এই যৌগিক বর্ণ কোনগুলো, ওই ও, এগুলো আসে। তার উষ্ম বর্ণ, হ্যাঁ উন্তস্ত বর্ণ, অযোগবাহ বর্ণ, এগুলো আমি তোমাদের বলেছি, এগুলো কিন্তু পরীক্ষায় অবশ্যই আসে। আমি যে চারটা তোমাদের সামনে এখন এই তুলে ধরলাম, এই চার্ট থেকে তোমরা দেখবে পরীক্ষায় 3 থেকে 4 নম্বর পেয়ে যাচ্ছ, একদম নিশ্চিতভাবে পেয়ে যাবে এখান থেকে কিন্তু। আচ্ছা তারপর তোমাদের সঙ্গে একটু আরেকটু বিস্তারিত আসি। দেখো দেখো প্রথমেই তোমাদের ঘোষ, আচ্ছা আচ্ছা প্রথমে আমি মৌলিক স্বরধ্বনিতে আসি। দেখো আমি এখানে লিখেছি মৌলিক স্বরধ্বনি, আচ্ছা এক মিনিট, দেখো এখানে আমি লিখেছি মৌলিক স্বরধ্বনি। তাহলে মৌলিক স্বরধ্বনি কি বা কাকে বলে তোমরা এটা ভালো করে জানো, যে স্বরধ্বনি কোনোভাবে বিশ্লেষণ বা বিভাজিত হয় না, যে স্বরধ্বনি কোনোভাবে বিশ্লেষণ বা বিভাজিত করা যায় না, যেমন আ, এ, হস্যই, হস্যু, এটাকে বিশ্লেষণ বা বিভাজিত ভাঙা যায় না। আচ্ছা ব্যঞ্জন ধ্বনি যদি আমি বলি ক, দেখো আমি যদি ব্যঞ্জন ধ্বনি বলি ক, তাহলে দেখো ক, ক এর সঙ্গে অর যোগ হচ্ছে না, তাহলে এটাকে আমরা বিশ্লেষণ বা বিভাজিত করতে পারছি, ক আর অ, ক আর অ, ক, এই জন্য এটাকে ব্যঞ্জন ধ্বনি বলছে, কারণ এর সঙ্গে অন্য ধ্বনি চলে আসছে, অন্য বর্ণ চলে আসছে। কিন্তু স্বরধ্বনির ক্ষেত্রে শুধুমাত্র সেটা নিজে নিজে উচ্চারিত হয়, অন্য কারো সাহায্যের প্রয়োজন হয় না, সেটা চলে গেল তোমার স্বরধ্বনি। তো স্বরধ্বনি এইবার পরীক্ষা দেখো আসে এই যে দীর্ঘস্বর আর আশুস্বর। দীর্ঘস্বর থেকে কোনগুলো, দেখো দীর্ঘস্বর হলো আ, যেগুলো উচ্চারণ করতে দীর্ঘস্বর কোনগুলো মনে রাখবো, যেগুলো আমাদের দীর্ঘ সময় ধরে, যেমন আ, হস্যই, হস্য, এইভাবে করে মানে দীর্ঘ সময় ধরে যে উচ্চারিত হয় সেটা দীর্ঘস্বর। দেখো আ, দীর্ঘ ই, দীর্ঘ উ, ওই, ও, এগুলো মানে অনেক সময় ধরে উচ্চারিত হয়। আর হ্রাস্বস্বর কোনগুলো, যেগুলো দেখো অল্প সময় নেয়, সময় নিতে উচ্চারণ, অ, হস্যই, হস্যু, হ্যাঁ রি, মানে উচ্চারণ যখন করছি আমরা সুরটা বেশিক্ষণ থাকছে না, অল্প সময় শেষ হয়ে যাচ্ছে, সেটা তোমার চলে গেল হ্রাস্বস্বর। ক্লিয়ার? এবার দেখো হ্রাস্বস্বরের পরে যেটা আসে, আচ্ছা আর এই যে তোমাদের প্রসারিত, আমি এই চারটা তোমাদের কেন বললাম, দেখো এই যে প্রসারিত স্বরধ্বনি, সম্মুখ স্বরধ্বনি, এখান থেকে কিন্তু পরীক্ষা আসে, এখান থেকে কিন্তু পরীক্ষায় অবশ্যই আসে। এবার দেখো আমি যদি বলি যে প্রসারিত স্বরধ্বনি কাকে বলে, তাহলে তুমি যদি বলবা যে প্রসারিত স্বরধ্বনি কোনগুলো, প্রসারিত স্বরধ্বনি বা সম্মুখ স্বরধ্বনি কোনগুলো, হস্যই, এ, এগুলো যদি মনে থাকে তাহলে এগুলো মুখস্থ রাখার কোনো দরকার নেই। যদি তোমার শুধু এইভাবে আমি বলেছি এই চারটাকে শুধুমাত্র মনে রাখবে, এই চারটাকে যে হস্যের পরে হস্যু হয়, এর পরে অ হয়, এর পরে অ হয়, হয়ে গেল, আর নিচে অ হয়, এই চারটা মানে এই দাগটা মনে রেখে অক্ষরগুলো মনে রাখলে, আর মনে রাখার পর এগুলো, আর বা সাইডে হলো সম্মুখ স্বরধ্বনি বা প্রসারিত স্বরধ্বনি, আর ডান সাইডে হলো পশ্চাৎ স্বরধ্বনি, কুঞ্চিত বা বর্তুল স্বরধ্বনি। এটুকু মনে রাখলে পরেই এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। দেখো এখানে তোমরা বলেছে প্রসারিত স্বরধ্বনি কাকে বলে, বলেছে উষ্ঠ ও অধরকে প্রসারিত করে যে স্বরধ্বনিগুলো উচ্চারণ করা হয়। উষ্ঠ, উষ্ঠ মানে কি ঠোঁট, হ্যাঁ তাহলে উষ্ঠ
অধরকে প্রসারিত করে, উষ্ঠ অধরকে প্রসারিত করে যে ধ্বনির উচ্চারণ হয়, যেমন হস্য ই, দেখো হস্য ই, যেমন আমি বলছি এই যে ঠোঁটটা মানে উষ্ঠ ঠোঁটটা প্রসারিত হচ্ছে, হস্য ই দেখো আমার ঠোঁটটা প্রসারিত হচ্ছে, তাই একে বলা হচ্ছে প্রসারিত স্বরধ্বনি। এগুলো তো স্বরধ্বনি, হস্য ই তাহলে এগুলো আমাদের ঠোঁট প্রসারিত হচ্ছে, এই জন্য এটাকে বলা হয়েছে প্রসারিত স্বরধ্বনি বা সম্মুখ স্বরধ্বনি, মুখের সামনে আসছে, এই জন্য এটা গেল। আর পরটা হলো এদিকে আছে কুঞ্চিত বা বর্তুল বা পশ্চাৎ, একই কথা। এগুলো কি হস্য ও ও, যখন আমরা এগুলোকে উচ্চারণ করছি তখন ঠোঁটটা দেখো প্রসারিত হচ্ছে না, কুঞ্চিত হয়ে যাচ্ছে, মানে বুঝে যাচ্ছে, দেখো হস্য উ, ঠোঁটটা দেখো এভাবে হয়ে যাচ্ছে। আবার ও ও অ, তাহলে আমার ঠোঁটটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে, মুখটা ছোট হয়ে আসছে। আর এটা যখন বলছি তখন মুখটা ছড়িয়ে যাচ্ছে, ঠোঁটটা ছড়িয়ে যাচ্ছে, এ হস্য ই, দেখো ঠোঁটটা মানে প্রসারিত হচ্ছে। তাহলে আমরা সহজে মনে রাখবো, যখন ঠোঁট প্রসারিত হচ্ছে, যখন আমাদের ঠোঁটটা প্রসারিত হচ্ছে, তখন সেগুলো সব হচ্ছে কি সম্মুখ স্বরধ্বনি বা প্রসারিত স্বরধ্বনি। প্রসারিত বলে আমরা সহজে মনে রাখতে পারছি প্রসারিত স্বরধ্বনি। আর যখন আমাদের ঠোঁটটা ছোট হয়ে যাচ্ছে বা সংকুচিত হচ্ছে, এই জন্য বলা হয়েছে কুঞ্চিত বা বর্তুল পশ্চাৎ বা স্বরধ্বনি। সেগুলো দেখো হস্য উ ও এইভাবে তোমরা মনে রাখতে পারো, এটা আমি মানে একদম প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিলাম। আর তা না হলে যদি এভাবে মনে থাকে, সরাসরি মনে রাখবে যে হস্যের পরে হস্য হয়, এরপরে অ হয়, আর এরপরে অ হয়, আর নিচে আ হয়। আর এই যেগুলো নিচে যে আটা কেন্দ্রীয় স্বরধ্বনি বলা হয়, নিম্ন স্বরধ্বনি বলা হয়, আর বিবৃত মধ্য স্বরধ্বনি বলা হয়। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল? আচ্ছা, এখান থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই থাকবে, আমি কিন্তু সংজ্ঞাটাও কিন্তু দিয়ে দিলাম যে কীভাবে হবে। আচ্ছা, এবারে দেখো, এবার মানে যে এইখান থেকে পরীক্ষা আসে, এই যে উষ্ম বর্ণ, হ্যাঁ উষ্ম বর্ণ বা উষ্ম কি বলা হয়েছে, দেখো বলা হয়েছে বাতাসের ঘর্ষণের ফলে উচ্চারিত হয় বলেই এটাকে আমরা উষ্ম ধ্বনি বলি। যেমন তালেবর স, দেখো আমি যখন তালেবর স দন্তের স, এই যে বলছি তালেবর স দন্তের স পেটের মধ্যে স, তখন একটা উষ্ম হওয়া আমার মুখের মধ্যে, দেখো তুমি নিজে নিজেই চেষ্টা করো, যখন বলছো মুখের মধ্যে একটা উষ্ম হওয়া তৈরি হচ্ছে, উষ্ম তালেবর স, একটা উষ্ম গরম হওয়া বার হচ্ছে, তৈরি হচ্ছে পেটের মধ্যে স, হ্যাঁ এই যে উষ্ম হওয়া তৈরি হচ্ছে, এই জন্য এটাকে উষ্ম বর্ণ বলা হয়েছে, তালেবর স পেটের মধ্যে স দন্তের স হ। আর স্পর্শ বর্ণ বলতে কি বলা হয়েছে, দেখো স্পর্শ বর্ণ ক খ, যখন তোমার দেখো এটা স্পর্শ হচ্ছে, কিভাবে স্পর্শ হচ্ছে দেখো, আচ্ছা গেল। এখান থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই থাকে, অবশ্যই থাকে, অবশ্যই পরীক্ষায় থাকে। আমি যেগুলো দিয়েছি এখান থেকে প্রশ্ন তোমরা 3 থেকে 4টি কোশ্চেন কমন পেয়েই যাবে। আমি যেগুলো বললাম, এই যে এখান থেকে দেখবে একটা কোশ্চেন অবশ্যই থাকে, মাস্ট বি, একটা কোশ্চেন থাকবেই। ঠিক আছে, কোশ্চেন থাকবেই। দেখা গেলো তোমাদের কেমন দিয়ে দেবে, দেখো এখানে যেমন বলেছে সংবৃত্ত স্বরধ্বনি, দেখো আমি বলেছি এই উচ্চ স্বরধ্বনি হলো সংবৃত্ত স্বরধ্বনি, তাহলে যে স্বরধ্বনি উচ্চারণের মুখবিবর সবচেয়ে কম উন্মুক্ত হয়, সবচেয়ে কম উন্মুক্ত হয়, ঠিক আছে, সবচেয়ে কম উন্মুক্ত হয় তাকে তোমার সংবৃত্ত স্বরধ্বনি বলে। সংবৃত্ত স্বরধ্বনি আর উচ্চ স্বরধ্বনি একই কথা, সেগুলো কি একটা হলো হস্যই আর একটা হস্য, হস্যই আর হস্য। তাহলে কি হচ্ছে, স্বরধ্বনি উচ্চারণের সময় মুখবিবর কম উন্মুক্ত হচ্ছে, মুখবিবর মানে কম প্রসারিত হচ্ছে, কম হচ্ছে, তখন সেটা হচ্ছে উচ্চ বা উচ্চ স্বরধ্বনি বা সংবৃত্ত স্বরধ্বনি। তো এই চারটা যদি বুঝে যাও তাহলে কিন্তু আর কোনো প্রবলেম থাকবে না। আশা করি তোমাদের কাছে চারটা ক্লিয়ার, যে কীভাবে মনে রাখবেন। 2 রকমভাবে বললাম, এক হলো বেসিক মাধ্যমে 2 রকমই দেখালাম, এরকমভাবে প্রসারিত কীভাবে বলতে পারি বা কুঞ্চিত কীভাবে বলতে পারি সেটা মনে রাখতে পারো। অথবা তোমরা আমি যে প্র্যাকটিক্যালি তোমাদের শর্টে বোঝালাম যে হস্যের পরে হস্য হয়, এরপরে অ হয়, এভাবে করে মনে রাখতে পারো, শুধু শখটা মনে রাখলে হয়ে যাবে। আচ্ছা, তো এই অধ্যায় থেকে দেখো, এই অধ্যায় থেকে তোমার কিন্তু প্রশ্ন এইগুলোই আসে, এই অধ্যায় থেকে এর বাইরে কোনো প্রশ্ন নেই, এই অধ্যায় থেকে এর বাইরে কোনো প্রশ্ন আসে না তেমন। ঠিক আছে, আচ্ছা তোমাদের যেমন ধরো এখানে দেখো একটা উদাহরণ দিয়েছে, আমি তোমাকে দিচ্ছি। এখান থেকে বলেছে যে নাসিক্য বর্ণ কোনগুলো, হ্যাঁ নাসিক্য বর্ণ। দেখো তোমাকে এই যে নাসিক্য বর্ণ আমরা একটু লিখলাম, কোথায় দেখো এই যে নাসিক্য বর্ণ, নাসিক্য বর্ণ তোমাকে অপশনে এই ম দিয়ে লিখে দেবে, এই ম থাকলো আর অন্য কোনো একটা বর্ণ থাকলো, তার মধ্যে তোমার বের করে দেবে কোনটা নাসিক বর্ণ। বা এরকম প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে যে নাসিক্য ব্যঞ্জন ধ্বনি কোনটি, হ্যাঁ এর মধ্যে অপশন 2-3 তার মধ্যে এরকম করে পার্থক্য করে দেবে। তা তোমাদের যে বর্ণ আর ধ্বনির অধ্যায়, তো এইখান থেকে কিন্তু সেই প্রশ্নগুলো সব আসে, এর বাইরে কিন্তু প্রশ্ন দেয় না বললেই চলে। আর যেগুলো দেয় সেগুলো কিন্তু আমি তোমাদের তুলে দিয়েছি, সেগুলো এখানে তোমাদের 4x4 তুলে দিয়েছি। আশা করি তোমরা যদি এই চারটা ভালো করে বুঝে নাও বা ই করে নাও, তাহলে কিন্তু তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আজকের তো ক্লাসে যারা টেট পরীক্ষার্থী তোমাদের জন্যই আমার এই ক্লাসটা রেডি করা। তো তোমরা অবশ্যই এই চারটা আমি একটু সরে যাচ্ছি, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে প্রয়োজনে বাড়িতে খুব ভালো করে মুখস্থ করো যে আমি কি লিখেছি, ভালো করে বোঝার চেষ্টা করো। আর যদি না বোঝো তাও আমাকে কমেন্টে জানাও, প্রয়োজনে আমি আবার তোমাদের পার্ট বাই পার্ট বুঝিয়ে দেবো। আমাদের পেইড ব্যাচ আছে, যদি না বুঝতে পারো আমি পেইড ব্যাচ আলাদা করে ক্লাস করে বুঝিয়ে দেবো। তো চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকল থেকে সুস্থ থেকো। আর তোমাদের জন্য এরকম পার্ট বাই পার্ট সমস্ত যে ক্লাসগুলো আছে তোমাদের ম্যাথের বলো, ইংলিশের বলো, অন্যান্য পার্টগুলো আমরা ক্লাস পার্ট বাই পার্ট নিয়ে আসবো। আর আমাদের চ্যানেলে যদি নতুন শিক্ষার্থী হয়ে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল আইকনটি প্রেস করে রেখো এবং তোমাদের যে সকল বন্ধু বান্ধব আছে তাদের সঙ্গে শেয়ার করো। চলো আজকে ভিডিওটি আমরা এখানে শেষ করছি।